যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। একদিকে খবর আসছে আমেরিকা আর ইরানের মধ্যে একটা বড় সমঝোতা হয়তো আজই হয়ে যেতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইরান বলছে যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগিয়েছে নিজেদের সামরিক শক্তি বাড়াতে। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের আরও একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আর ঠিক তার পরদিনই অর্থাৎ আজ 6ই আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একসঙ্গে পৌঁছেছেন সৌদি আরবে। এই তিনটে খবর কি সম্পূর্ণ আলাদা, নাকি একটার সঙ্গে আরেকটার যোগ রয়েছে? আজকের ভিডিওতে ঠিক এই জায়গাটায় আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব, বিশ্লেষণ করব। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক ইরানকে দিয়ে। আজ 6ই আগস্ট দুপুরের প্রতিবেদন অনুযায়ী দুটো পরস্পর বিরোধী ছবি একসঙ্গে সামনে এসেছে। একদিকে বলা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আমেরিকা আর ইরানের মধ্যে একটা সমঝোতা হতে পারে, চলছে, অনগোয়িং, অর্থাৎ কূটনৈতিক দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু ঠিক সেই সময়ই আজ ইরান বলছে তাদের সামরিক শক্তি এখন আগের চেয়েও বেশি, অর্থাৎ যুদ্ধ যদি আবার শুরু হয় তারা তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানি সেনাবাহিনী আজ বলেছে যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা ব্যবহার করেছে নিজেদের সামরিক ক্ষমতা বাড়ানোর কাজে। কিভাবে, তাই তো? তাহলে শুনুন তাদের বক্তব্য। তাদের বক্তব্য অনুযায়ী এই সময়ের মধ্যে বাহিনীতে নতুন অস্ত্র যুক্ত করা হয়েছে। যেসব ব্যবস্থা আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হলো ড্রোন নিয়ে। ইরানি সেনাবাহিনীর দাবি নতুন প্রজন্মের কিছু ড্রোন তারা যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করেছে। সেই ড্রোনগুলোর বিস্তারিত তথ্য নাকি খুব শীঘ্রই দুনিয়ার সামনে প্রকাশ করা হবে। এখানে একটা জিনিস পরিষ্কার করে বোঝা দরকার, এগুলো ইরানের নিজের দাবি। ঠিক কী ধরনের অস্ত্র, কতটা ক্ষমতা, তার স্বাধীন কোনো যাচাই এখনো সামনে আসেনি। তাই এটাকে নিশ্চিত সত্য হিসাবে না ধরে ইরানের ঘোষণা হিসাবেই দেখা ভালো। ইরান আরও একটা কথা বলেছে যেটা সবচেয়ে বেশি ইঙ্গিতপূর্ণ। তারা বলছে আমেরিকার সঙ্গে আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে একটা দীর্ঘ এবং বড় যুদ্ধ লড়ার জন্যও তারা সম্পূর্ণ প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে, একই সঙ্গে আলোচনা আর যুদ্ধ প্রস্তুতির এই দুটো বার্তা কেন? আসলে এটাই কূটনীতির পুরনো কৌশল। আলোচনার টেবিলে বসার আগে নিজের হাতের তাসটা শক্ত করে দেখানো। বার্তাটা মোটামুটি এরকম: আলোচনা হতে পারে, কিন্তু অস্ত্র নামিয়ে রেখে নয়, এবং সমঝোতা হলেও সেটা অন্য পক্ষের শর্তে হবে না। ইরানের এই অবস্থানের পিছনে একটা যুক্তিও তারা সামনে আনছে। তাদের বক্তব্য, অতীতে বারবার তারা প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ঠকতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এখানে দর্শকদের জন্য মূল বিষয়টা হলো, দেখুন, যুদ্ধবিরতি মানেই শান্তি নয়। অনেক সময় যুদ্ধবিরতি হলো দুই পক্ষের প্রস্তুতি নেওয়ার সময়। ইরান নিজেই কার্যত সেটাই স্বীকার করে নিচ্ছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। এবার আসা যাক ইয়েমেনে। ইয়েমেনের হুতিদের প্রসঙ্গে, যারা এই মুহূর্তে সৌদি আরবের উপর সরাসরি আবার একটা হামলা চালিয়েছে। দর্শক বন্ধুরা, খবর অনুযায়ী হুতিরা সৌদি আরবের আরও একটি তেলবাহী জাহাজে বড় ধরনের হামলা চালিয়েছে। তারা বলেছে এই হামলা আগামী দিনে আরও বাড়বে। প্রতিবেদন অনুযায়ী তাদের দাবি, লোহিত সাগরের উত্তর অংশে সৌদি আরবের একটি তেল অনুসন্ধানকারী জাহাজকে তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিশানা করেছে। জাহাজটির নাম বলা হচ্ছে ওয়াফা। হুতিদের দাবি ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যে আঘাত করেছে এবং জাহাজটি আগুনের গোলায় পরিণত হয়েছে। এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই, এটি হুতিদের নিজেদের দাবি। ক্ষয়ক্ষতির স্বাধীন কোনো হিসেব এই প্রতিবেদনে নেই। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল 5ই আগস্ট একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, 22শে জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করার পর থেকে এটি 8ম জাহাজ যেটিকে তারা নিশানা করেছে। আনসারুল্লাহর আরও দাবি,
এখনো পর্যন্ত মোট 29টি সৌদি জাহাজকে তারা লোহিত সাগর ও আরব সাগরের পথে এগোতে দেয়নি। অর্থাৎ শুধু হামলা নয়, একটা পুরোদস্তুর সামুদ্রিক অবরোধের কথা তারা বলছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা তৈরি করা আর সেই চাপ দিয়েই দর কষাকষি করা। আর তাদের শর্তটা কি? ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব যতদিন না 2015 সাল থেকে ইয়েমেনের উপর চলা অবরোধ তুলে নিচ্ছে, ততদিন সৌদি জাহাজের উপর হামলা এবং সমুদ্র অবরোধ এই দুটোই চলতে থাকবে। আর ঠিক এখানেই আসছে আজকের সবচেয়ে কৌতূহলের খবরটা। এমন একটা খবর যার মধ্যে কিছু প্রশ্ন এবং কিছু সন্দেহ দুটোই রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আজ 6ই আগস্ট সৌদি আরবে পৌঁছেছেন এবং এই সফরটা ঠিক এমন সময়ে হচ্ছে যেদিন হুতিরা সৌদি আরবের একটা তেল অনুসন্ধানকারী জাহাজে বড় হামলা চালিয়েছে। সময়টা কি তাহলে নিছক কাকতালীয়? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী দুই নেতা রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন। আলোচনায় থাকার কথা হচ্ছে আঞ্চলিক উত্তেজনা কমানো, নিরাপত্তা এবং পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক। শুনতে খুব সাধারণ কূটনৈতিক সফর মনে হচ্ছে, তাই না? হতে পারে, কিন্তু ব্যাপারটা বোধহয় ততটা সহজ নয়। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কোথায়? পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বড় মুখ অর্থাৎ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় মুখ অর্থাৎ জেনারেল আসিফ মুনির দুজনেই একসঙ্গে একই সময়ে সৌদি আরব যাচ্ছেন। সাধারণ কূটনৈতিক আলোচনার জন্য এভাবে দুই নেতৃত্ব একসঙ্গে যায় না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রিয়াদে কি শুধুই সাধারণ আলোচনা হবে, নাকি সৌদি আরবের নিরাপত্তা নিয়ে বড় কোনো সিদ্ধান্তও নেওয়া হবে? এই প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে একটা কারণে। পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে আপনারা সকলেই জানেন আগে থেকেই একটা প্রতিরক্ষা চুক্তি রয়েছে, আর এই মুহূর্তে হুতিদের হামলা ক্রমাগত বাড়ছে। তাহলে কি সেই চুক্তির প্রথম বাস্তব প্রয়োগের সময় এসে গেছে? এখানে আরেকটা তথ্য মনে রাখা দরকার। কিছু প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের বহু সেনা সৌদি আরবে ইতিমধ্যে মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের কিছু যুদ্ধ বিমান যেগুলো পাকিস্তানি পাইলটরাই চালান, সেগুলোও নাকি সেখানে মোতায়েন আছে বলে জানানো হচ্ছে। অর্থাৎ কাগজে কলমে চুক্তি তো আছেই, মাটিতে উপস্থিতিও আছে বলে মনে হচ্ছে। তবে এখানে সতর্ক থাকা দরকার, এগুলো প্রতিবেদনের দাবি। এর মানে এই নয় যে পাকিস্তান হুতিদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযানে নামছে, এমন কোনো ঘোষণা এখনো আসেনি। আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত যা বলা হচ্ছে তা হলো এই আলোচনা হবে শান্তি, নিরাপত্তা এবং দুই দেশের সম্পর্ক নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই তিনটে খবরকে একসঙ্গে রাখলে ছবিটা কেমন দাঁড়ায়? একদিকে ইরান বলছে আলোচনা ব্যর্থ হলে তারা দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি। অন্যদিকে হুতিরা সমুদ্রপথে সৌদি জাহাজের উপরে হামলা বাড়াচ্ছে এবং অবরোধ তোলার শর্ত দিচ্ছে। আর ঠিক সেই সময়ই পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একসঙ্গে আজ রিয়াদে হাজির হচ্ছে। অর্থাৎ পুরো অঞ্চলে চাপটা এখন এক জায়গায় জমছে না, ছড়িয়ে পড়ছে স্থল থেকে সমুদ্রে আর সামরিক প্রস্তুতি থেকে কূটনৈতিক দৌড়ঝাঁপে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, সামনে কি হতে পারে? এখানে মোটামুটি দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমত, যদি আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা সত্যি আজ হয়, তাহলে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতে পারে এবং আলোচনার পথ খোলা থাকতে পারে। দ্বিতীয়, যদি সেই আলোচনা আজ ভেঙে যায়, কোনো রেজাল্ট না বেরোয়, তাহলে ইরানের ঘোষিত প্রস্তুতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন, কারণ অনেকটাই নির্ভর করছে দুটো জিনিসের উপর। এক, আলোচনার টেবিলে আসলে কি হয়, আর দুই, রিয়াদের ওই বৈঠক থেকে কি বেরিয়ে আসে। আর সেই কারণেই আগামী কয়েকটা দিনের উপরে নজর রাখাটা খুব 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 জরুরি। মানে সংক্ষেপে বললে, এখানে যা বলা হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়তো যা বলা হচ্ছে না সেটাই।
এবার আপনাদের মতামত জানতে চাই। আপনার কি মনে হয় শাহবাজ শরীফ এবং আসিফ মুনিরের একসঙ্গে রিয়াদ সফর কি নিছক কূটনৈতিক আলোচনা? আসসালামু আলাইকুম। প্রচন্ড রকম উত্তাপ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের তাপমাত্রা যেমন উত্তপ্ত রয়েছে, ঠিক তেমনি ভাবে রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত রয়েছে। ঠিক আরবের মরুভূমি রাস আল খালিদের মতো সৌদি আরবের দুই দিকে যেন প্রচন্ড রকম উত্তাপ। সৌদি আরবের একদিকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। সৌদি আরবের আরেক দিকে ইয়েমেনে সৌদি আরবের মদতপুষ্ট বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করেছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। হুতি বাহিনীর সেই আক্রমণে কমপক্ষে 50 জন সৌদি সমর্থিত বাহিনী একদিনে নিহত হওয়ার ঘটনা দাবি করেছে ইয়েমেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরান তাদের প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করছে, পুনর্গঠন করছে, নতুন নতুন প্রযুক্তি সংযোজন করছে। এভাবে ইরান আরো বড় ধরনের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে। একদিকে লেবাননে যুদ্ধবিরতি ভেঙে পড়ছে, শান্তি আলোচনা ভেঙে পড়ছে এবং জাতিসংঘের বাহিনীকে প্যাকেট করে যার যার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ইসরায়েল। লেবাননে পূর্ণ দখলদারিত্বের দিকে এগোচ্ছে ইসরায়েল। তবে অন্যদিকে লেবাননে তুরস্কের সেনাবাহিনী আসছে জাতিসংঘ বাহিনীর বদলে। তুরস্কের সেনাবাহিনী আসছে নয়, তুরস্কের সেনাবাহিনী ফিরছে। 1917 সালে যেই লেবানন, যেই বেইরুত ফেলে এসেছিল উসমানী সেনারা, সেখানে আবার ফিরছে তুর্কি সেনারা। সেই আশা জাগানিয়া সংবাদও জানাবো আজকের লাইভে। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। কুমিল্লার দেবিদ্দার সুপার মার্কেট থেকে জয়েন করেছেন একজন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি শুরু করব লেবানন দিয়ে। লেবাননে গত 3 দিন ধরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশেষ করে যখন ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো যায়নি, তখন লেবানন এবং গাজায় নতুন করে ইসরায়েলি আক্রমণ দেখা যাচ্ছে। লেবাননের আল মানসুরা এলাকায় আজকে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সেই সাথে লেবাননের কৃষি জমিগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এই ধরনের ছবি, ভিডিও ফুটেজ আসছে লেবানন থেকে। লেবাননের আল মানসুরা এলাকায় কত ভয়াবহ ধরনের বোম্বিং করেছে এই ভিডিওতে তার স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। বহুদূর থেকে ইসরায়েলি হামলার ফলে ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ পর্যন্ত যেন গোলাবারুদ পৌঁছে গিয়েছে। লেবানন আমেরিকার মধ্যস্থতায় দফায় দফায় অন্তত 5 দফায় ইসরায়েলের সাথে আলোচনা করেছে, কিন্তু যতবারই যুদ্ধবিরতি চুক্তি হোক, যতবারই আলোচনা হোক, ইসরায়েল কোনো না কোনো বাহানায় লেবাননে যুদ্ধবিরতি ভেঙে দিচ্ছে। সর্বশেষ ইসরায়েলি বাহিনী লেবাননের মেজদুল জেইল শহরে একটি বাড়িতে প্রবেশ করলে সেখানে আগে থেকে বিস্ফোরক থাকায় সেই বিস্ফোরকের বিস্ফোরণে 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর পায় কোথায় ইসরায়েলকে? এই উসিলাকে কেন্দ্র করে লেবাননের বিরুদ্ধে ব্যাপক বোম্বিং শুরু হয়েছে। ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রয়েছে, তখনই লেবাননকে নিয়ে নতুন খেলা শুরু করেছে ইসরায়েল। এর আগেও আমেরিকা ইরান আলোচনায় লেবাননে শান্তি প্রতিষ্ঠাকে শর্ত দিয়েছিল ইরান। ইরান বলেছিল বেইরুতকে অরক্ষিত রেখে, লেবাননকে অরক্ষিত রেখে ইরান কোনো আলোচনায় বসবে না, কোনো চুক্তি স্বাক্ষর করবে না। ইরানের সাথে সমঝোতা চুক্তিও ইতিমধ্যে আমেরিকা নিজেই ভেঙে দিয়েছে। এখন আবার ইরানের হাত পা ধরছে নতুন করে সমঝোতা চুক্তির জন্য। তবে লেবাননের জন্য একটা বড় দুঃসংবাদ হলো, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যে ব্লু লাইন পাহারা দিত ইসরায়েল এবং লেবাননের মাঝখানের সীমান্ত, সেই বাহিনীকে লেবানন থেকে সরিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে সেই বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছে, এমনকি ফ্রান্সের শান্তিরক্ষী নিহত হয়েছে। এরপর থেকে জাতিসংঘ চিন্তা করছে লেবানন থেকে সরিয়ে নেওয়া হবে তাদের বাহিনী। কিন্তু এই একই সময়ে তুরস্ক প্রস্তাব করেছে জাতিসংঘের বাহিনী সরে গেলে সেই জায়গায়
তুরস্ক একাই ভূমিকা পালন করতে চায়। তুরস্কের সেনাবাহিনী ইতিমধ্যে লেবাননে রয়েছে জাতিসংঘের অধীনে। এখন যদি জাতিসংঘ অনুমতি দেয় তাহলে জাতিসংঘের বাহিনীর নামেই তুরস্ক আরো সেনাবাহিনী পাঠাতে পারে। তুরস্কের কি উচিত লেবাননে তার সেনাবাহিনীর সংখ্যা বড় করা? তুরস্ক একই ধরনের একটি মিশন পরিচালনা করছে কসোভোতে। তুরস্ক কসোভোতে জাতিসংঘের বাহিনীর অধীন তাদের বাহিনী পাঠিয়েছিল। পরবর্তীতে জাতিসংঘের বাহিনী সরে যাওয়ার পর সেখানে তুরস্ক আরো বেশি সৈন্য পাঠিয়েছে। তুর্কি গ্যারিসনের নাম রেখেছে শহীদ মুরাদ গ্যারিসন। সুলতান মুরাদ উসমানী সালতানাতের 36 জন সুলতানের মধ্যে একমাত্র শহীদ সুলতান যিনি বসনিয়াতে অথবা কসোভোতে শহীদ হয়েছিলেন। তার নামেই এই গ্যারিসন। এই গ্যারিসন একদিকে সার্বিয়ার হাত থেকে কসোভোকে রক্ষা করছে, অন্যদিকে কসোভোকে সামরিকভাবে প্রশিক্ষণ দিচ্ছে, শক্তিশালী করছে। বলকানের শান্তি প্রতিষ্ঠায় তুর্কি বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুরস্ক ঠিক একই মডেলে জাতিসংঘের ব্যানারের ভেতর দিয়ে তুর্কি সেনা প্রবেশ করাতে চায় লেবাননে। যদিও কাজটি সহজ হবে না, গাজা কিংবা লেবানন কোনো জায়গায় তুর্কির সেনারা প্রবেশ করুক সেটা ইসরায়েল চায় না। তবে সবকিছু যে ইসরায়েলের অনুমতি নিয়ে হবে সেটাও একরকম নয়। তুরস্ক ধাপে ধাপে ধীরে ধীরে আন্তর্জাতিক আইনের ভেতর দিয়েই মধ্যপ্রাচ্যে তার শক্তিশালী পদক্ষেপ রাখছে। যেই সিরিয়া থেকে, যেই লেবানন থেকে, যেই ফিলিস্তিন থেকে, যেই গাজা থেকে তুর্কি সেনারা 1917 সালে পিছু হটে এসেছিল, 2027 সালে হয়তো আবার এই 3টি দেশে তুর্কি সেনা দেখা যাবে। মাঝখানে 100 বছরের বিজ্ঞাপন বিরতি ছিল। ওসমানীরা আবারও ফিরছে, ফিরার সকল প্রস্তুতি নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। অনেক ক্রাইসিস আছে এই অঞ্চলে, সবাই ওভারনাইট সলিউশন চায়, কিন্তু ওভারনাইট সলিউশন সম্ভব না, সেটার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতির। প্রিয় দর্শক, এদিকে সৌদি আরব ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে এখন বড় বিপদের মধ্যে রয়েছে। ইরানের ধর্মীয় নেতার জানাজা অনুষ্ঠান শেষ করে ইয়েমেনি নেতারা ফিরছিল ইয়েমেনের সানা এয়ারপোর্টে। সৌদি আরব বাধা দিয়েছে, সানা এয়ারপোর্টে বোম্বিং করেছে এবং সেই থেকে নতুন সংঘাতের সূত্রপাত। পাল্টা জবাব দিয়েছে ইয়েমেন এবং ইয়েমেনের বিরুদ্ধে আকাশ অবরোধ দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীর আক্রমণে এখন পর্যন্ত 9টি সৌদি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার মানচিত্রে যেটি দেখছেন, সৌদি আরবের সমর্থন পুষ্ট বাহিনীর বিরুদ্ধে হাদ্রামাউত এলাকায় ইরানের সমর্থন পুষ্ট হুতিরা ব্যাপক আক্রমণ চালিয়েছে এবং সৌদি বাহিনীর কয়েকটি ক্যাম্পে তারা যে হামলা চালিয়েছে তাতে মিসাইল এবং মর্টার ব্যবহার করেছে। এই দৃশ্যগুলো ইয়েমেনের আরো দৃশ্য দেখাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় সৌদি সমর্থিত 45 সেনা নিহত হয়েছে। তবে এই সেনার সংখ্যা 45 নয়, 50-এর বেশিও হতে পারে। সৌদি আরব অনেকটা ব্যাকফুটে রয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কথা বলেছেন ইরান আমেরিকা আলোচনা নিয়ে, কথা বলেছেন লেবানন নিয়ে, সিরিয়া নিয়ে, কথা বলেছেন গাজা নিয়ে। আমরা তুরস্ক থেকে হাকান ফিদানের আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ জানাচ্ছি। İnşallah İran ve Amerika arasındaki müzakereler bugün bir iyi haberle neticelenir. Dün bu konuyu da detaylı bir şekilde ele alma imkanımız oldu Amman'da ilgili arkadaşlarımızla beraber. তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি আলোচনা সেটি অত্যন্ত চমৎকারভাবে চলছে এবং আমরা আশা করছি একটা ভালো সংবাদ নিয়ে আসবে আজ অথবা আগামী দিনের মধ্যে। এমনকি তিনি বলেন 60 দিনের একটি নতুন যুদ্ধবিরতির আলোচনার ব্যাপারে কথা চলছে, সেটি ফাইনাল হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। অন্যদিকে হাকান ফিদান Şam, Halep কথা ve বলেছেন Hama daha zengin ve daha güvenli olduğunda bizler bunu Gaziantep'te, Mersin'de ve İstanbul. সিরিয়া সম্পর্কেও কথা বলেছেন। Şam, Halep ve Hama daha zengin ve daha güvenli olduğunda bizler bunu Gaziantep'te, Mersin'de ve İstanbul'da hemen hissediyoruz.
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, যখন সিরিয়ার রাজধানী দামেস্ক, হামস, হুমস, আলেপ্পো নিরাপদ থাকে, আমরা সেই নিরাপত্তা অনুভব করি। গাজিয়ান্তেপে, মেরসিনে, তুরস্কের ইস্তাম্বুলে। যখন সিরিয়া অস্থির হয়ে যায়, তখন আমরা নিরাপত্তাহীনতা অনুভব করি আঙ্কারায়, ইস্তাম্বুলেও। সুতরাং সিরিয়াকে নিরাপদ রাখতে তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে। আজকে তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তিনি বলেছেন, আমাদের পারস্পরিক সীমান্ত, পারস্পরিক স্বার্থে আমরা একসাথে কাজ করব। গত এক সপ্তাহ আগে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল যে তুরস্ককে কোনোভাবেই সিরিয়াতে প্রবেশ করতে দেবে না ইসরায়েল। তুরস্ক যদি সিরিয়াতে ঘাঁটি গাড়ে, তাহলে ইসরায়েল সিরিয়াতে হামলা চালাবে। তুরস্ক তার পাল্টা জবাব দিল, সিরিয়াকে অনিরাপদ করার কোনো সুযোগ তুরস্ক দিবে না। তুরস্ক কথা বলেছে গাজার ব্যাপারে, লেবাননের ব্যাপারেও। İkinci aşamasının yol haritası üzerinde mutabık kalındığı Amerika Başkanı Sayın Trump tarafından duyurulmuştu. İsrail'in buna rağmen saldırılarını sürdürmesi, Netanyahu'nun barış istemediğini bir kez daha ortaya koymuştu. İsrail hükümeti barış çabalarını sabote etmeyi ve Filistinlileri Gazze'den koparmayı hedeflemekte. Bu hedefi de değişmedi. Mümkünse Gazze'yi Filistinsiz bir yer haline, onların প্রিয় দর্শক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটিকে বরবাদ করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য ইসরায়েলের কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে সবার চোখের সামনে স্পষ্ট। ইসরায়েল চায় গাজা থেকে কোনো ফিলিস্তিনি যেন না থাকে, ফিলিস্তিন শূন্য করতে চায় গাজাকে। তবে ইসরায়েলের সেই পরিকল্পনা কোনোদিনও বাস্তবায়ন হবে না, আমরা সেটা বাস্তবায়ন হতে দেব না। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি সংবাদ দিয়েছিলাম যে লেবাননে ফিরতে পারে তুর্কি সেনারা। লেবাননের প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরে, তুরস্ক সফরে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সঠিক সময়ে তুরস্ক সঠিক ঘোষণা দিবে ইনশাল্লাহ। তার সাথে সাথে আরেকটি সংবাদ এসেছে ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েলে। ইসরায়েল টেলিভিশন চ্যানেল কান নিউজের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল বলছে, কাতার থেকে হামাসের শীর্ষ নেতৃত্বের একটি অংশ ফিরে আসছে তুরস্কে। 7 অক্টোবরের আগেও তুরস্কে হামাসের শীর্ষ নেতারা থাকতো। এখন হামাসের পলিটিক্যাল অফিস কাতারে থাকবে, কিন্তু পলিটিক্সের বাইরে পেছন থেকে হামাসের আরো যত গোপন কর্মকাণ্ড আছে তার বড় কাজগুলো তৈরি হবে তুরস্কে। বিশেষ করে হামাসের সাইবার ইউনিট সহ বিভিন্ন ইউনিটের কাজ, প্রস্তুতি, প্রশিক্ষণ তুরস্কে চলবে বলে দাবি করেছে ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েল। এক্ষেত্রে টাইমস অফ ইসরায়েল একটি দাবি করছে যে হামাসের নতুন লিডার খালিল আল হাইয়ার কারণে কাতারের সাথে হামাসের কিছুটা দূরত্ব হয়েছে। কাতারের পছন্দ ছিল হামাসের পরবর্তী প্রধান হবে খালিদ মিশাল, যার সাথে কাতারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। কিন্তু খালিল আল হাইয়াকে ধারণা করা হচ্ছে তুরস্কের আরো ঘনিষ্ঠ অথবা ইরানের আরো ঘনিষ্ঠ। বিশেষ করে ইরানের ঘনিষ্ঠ কেউ হামাসের প্রধান হওয়াতে কাতার কিছুটা অসন্তুষ্ট হয়েছে বলে ইসরায়েল দাবি করছে। তবে এই দাবির কোনো সত্যতা আমাদের কাছে প্রমাণ করার মতো কোনো ডকুমেন্ট নেই। তবে হামাসের নতুন প্রধান খালিল আল হাইয়া সাম্প্রতিক সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করেছেন এবং হাকান ফিদান ফিলিস্তিনি এই লিডারকে আশ্বাস দিয়েছেন, ফিলিস্তিন প্রশ্নে তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে। ফিলিস্তিন প্রশ্নে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে সব প্ল্যাটফর্মে কথা বলবে। এছাড়া অন্য সকল ক্ষেত্রে, সকল উপায়ে, সব সময় তুরস্ক ফিলিস্তিনের জন্য কাজ করবে। তুরস্ক ফিলিস্তিনের জন্য কিভাবে কি কাজ করবে তার ডিটেলস আমাদের কাছে বলেনি, হয়তো খালিল আল হাইয়ার কাছে বলতে পারে। তুরস্কের এতটুকু সংবাদই আমাদের কাছে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের অনেকেই অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইসরায়েলে হামলা চালায় না কেন ইরান? সর্বশেষ আক্রমণে সরাসরি ইসরায়েল অংশগ্রহণ করেনি বলে ইসরায়েল দাবি করেছে। যেহেতু ইসরায়েল আক্রমণ করেনি, আক্রমণ করেছে আমেরিকা, সুতরাং ইরানও আমেরিকার বিরুদ্ধে আক্রমণ করেছে, আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে।
নরেন্দ্র মোদীর কি অবস্থা জানতে চেয়েছেন। নরেন্দ্র মোদী হাসিনার পরিণতি দেখে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে। বিশেষ করে ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে দেওয়ায় নরেন্দ্র মোদীর ধুতিও কেঁপে উঠেছিল। নরেন্দ্র মোদীর সাদা সফেদ দাড়ি এবং সাদা সফেদ ধুতি উভয়ই